আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুস সাকিব। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সবাই একটি বিষয় নিয়ে আমরা জানতে চাই, সেটি হলো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কী বা ল্যাঙ্গুয়েজ স্কুল আসলে কী, এবং ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হওয়ার জন্য কী কী করতে হয়, কী কী প্রসেস আছে, কী কী ধাপ 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 পার করে আমরা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারি এবং জাপানের যেয়ে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আমরা শিখতে পারি। এর খরচ কী কী, কত পরিমাণ খরচ হয় যেতে, ইত্যাদি ইত্যাদি তথ্য আমরা জানতে চাই। তো আজকে আমি এই টপিক নিয়ে কথা বলবো যে জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আসলে কী এবং কীভাবে আমরা জাপানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারি এবং কী কী যোগ্যতা এবং কত পরিমাণ খরচ হয় সেটি নিয়ে। তো প্রথমে আমাকে যেটি করতে হয় সেটি হলো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নির্বাচন। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নির্বাচনের ক্ষেত্রে প্রথমে আমাকে বাংলাদেশ থেকে কিছু পরিমাণ ভাষা শিখতে হয়। সেটি N4, N5 বা N3 যতটা নিজে থেকে সম্ভব হয় শিখে রাখা ভালো। এরপরে কোনো এজেন্সি বা নিজেই দিতে হবে, এজেন্সি বা নিজেই আবেদন করা যায় অনলাইনের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে ভাষা শেখার জন্য জাপানে। তো যেখানে আমি আমার সুবিধা হবে সেখানে এজেন্সি অ্যাপ্লাই করবে বা আমি নিজেও অ্যাপ্লাই করতে পারি। করার পরে ওই যে আমি স্কুলে আবেদন করছি, যে স্কুলে আমি ভর্তির জন্য তাদেরকে বলছি, তারা আমার একটি ইন্টারভিউ নেবে। সেটি অফলাইনে হতে পারে বা অনলাইনে হয়। তো বেশিরভাগ ইন্টারভিউ অনলাইনে হয়ে থাকে। তো অনলাইনে ইন্টারভিউ দেওয়ার পরে যদি তারা মনে করে যে আমি পাস, তারা দেখে আমি কতটুকু পরিমাণ ভাষা জানি। তো আবার তার সাথে কিছু পরিমাণ ডকুমেন্ট প্রস্তুত বা জমা করতে হয়, যেমন শিক্ষাগত সনদ, আমার যে মার্কশিট আছে। তো শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে SSC পাস লাগে এবং বয়স 18 থেকে 30 বছরের ভিতর থাকতে হয়। স্টুডেন্টের যে গ্যাপ সেটি 5 বছরের কম থাকলেই ভালো। যদি চাকরি অভিজ্ঞতা থাকে তাহলে 6-7 বছর মানা যেতে পারে। তো মার্কশিট দিতে হয়, জন্ম নিবন্ধন বা পাসপোর্ট যেকোনো একটু তাদেরকে দিতে হয়, ফটোকপি দিতে হয়। স্পন্সর ব্যাঙ্ক স্টেটমেন্ট, আমার যে স্পন্সর আমাকে যে পাঠাচ্ছে, যেহেতু আমি স্টুডেন্ট হিসেবে যাব, সেহেতু আমার আর্থিক যে বিষয়গুলি আছে সেগুলো যে স্পন্সরের মাধ্যমে পূরণ করতে হয়, সেই স্পন্সরের ব্যাঙ্ক স্টেটমেন্ট তাদেরকে প্রদান করতে হয়। তো প্রথমে ডকুমেন্ট স্কুলে জমা করতে হয়। স্কুল সেগুলো যদি মনে যাচাই বাছাই করে দেখে যদি ঠিক আছে তাহলে ইমিগ্রেশনের জন্য পাঠায়। এবারে শুরু হয় 5 নম্বর থেকে ইমিগ্রেশন প্রসেস। ইমিগ্রেশন ডকুমেন্ট দেখে সিদ্ধান্ত নেয় যে সঠিক সিদ্ধান্ত নেয় যে আমি যাওয়ার জন্য কতটুকু যোগ্য বা তাকে অনুমোদন দেওয়া যাবে কিনা। যদি অনুমোদন দিতে চায় সঠিক হলে COE সার্টিফিকেট অফ এলিজিবিলিটি ইস্যু করে তারা। এটা ইস্যু করার পরে আমার পরবর্তী কাজ থাকে, সেটি হলো এমবেসি সাবমিশন। তো COE পাওয়ার পরে বাংলাদেশে যে জাপানের জন্য যে এম্বাসিতে আমাকে যেতে হয়, জাপানে যেতে হয়। তো এই হলো সকল প্রসেস। এরপরে আর একটা বিষয়, সেটি হলো জাপানে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট তাদের স্কুলের একটি নির্দিষ্ট ভর্তি সময় থাকে। নভেম্বর বা যদি জুলাই সেশন হয় তা আগের থেকেই 2-3 মাস আগের থেকেই তারা অ্যাপ্লাই প্রসেস শুরু করে দেয়। তো সেখানে অ্যাপ্লাই করতে হয়, দেওয়ার পরে যদি স্কুল ফি প্রদান করতে হয়, স্কুল ফিটি প্রদান করার পরে তারপরে যে ভিসা সেটির জন্য আবেদন করে আমাকে জাপানে যেতে হয়, যে যাওয়ার প্রস্তুতি পূরণ করার একটি সুযোগ থাকে। তো কলেজ শুরু হওয়ার কিছুদিনের মধ্যে আমাদেরকে জাপানে পৌঁছাতে হয়। জাপানে যাওয়ার পরে 28 ঘন্টার যে ওয়ার্ক পারমিট থাকে সেটির মাধ্যমে নিজের
কাজ করে নিজের যত চাহিদা সেটি পূরণ করা যায় এবং নিজের যে সুবিধা অসুবিধাগুলো সেগুলো সম্পন্ন করা যায় এবং নিজের টিউশন ম্যানেজ করতে হয়। পরিবার থেকে যে লোনটা নিয়ে গেছি বাংলাদেশ সেটি পূরণ দিতে হয়, তাদের সেদের সুদ দিতে হয় বা সেটি সম্পন্ন করতে হয়, শোধ করতে হয়। তো এটি হলো জাপানে যাওয়ার লাইন। স্কুলে যদি জাপানে সেই স্কুলে যদি আমি যেতে চাই তাহলে এই বিষয়গুলো শেষ করে বা সেই ধাপগুলো অতিক্রম করে আমাদেরকে যেতে হবে। তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের সুবিধা কী আসলে? যদি আমার কোনো সার্টিফিকেট থাকে, যোগ্যতা থাকে, তাহলে জাপানে যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষে আমি জব বিষয়ে সরাসরি যেতে পারি, জব বিষয়টাকে পরিবর্তন করতে পারি। না চাইলে আর যদি সে না চায় তাহলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে বা প্রফেশনাল স্কুলে আবেদন করতে পারি, যার মাধ্যমে নিজের যোগ্যতা বৃদ্ধি করতে পারি, কিছু শিখতে পারি এবং জাপানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। তো জাপানে যাওয়া যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ না। অনেক কিছু ধাপ অতিক্রম করতে হয়। মূলত যেটি গুরুত্ব দেয় সেটা হলো জাপানি ভাষা শেখার ক্ষেত্রে এবং নিজের অন্যান্য যে বিষয়গুলো সেগুলোর উপর খুব গুরুত্ব প্রদান করতে হয়। তো জাপানে সবথেকে বেশি যে বিষয়টা নাড়া দেয় সেটি হলো ইন্টারভিউ। যখন আমি কোনো প্রতিষ্ঠানে ভাষা শেখার জন্য আবেদন করব তখন তারা একটি ইন্টারভিউ নিয়ে থাকে। তো আমার ইন্টারভিউর জন্য খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, যাতে আমি খুব সহজে নিজের অবস্থা তৈরি করতে পারি। তো এসব বিষয় মাথায় রেখে কয়েকটি টিপস আমি বলতে চাই। সেটি হলো ভাষাটা খুব ভালোভাবে শেখা। জাপানে যাওয়ার ক্ষেত্রে ভাষাটা প্রথম স্থানে অবস্থান করে। প্রথম যে বিষয় শিখতে হবে সেটি হলো ভাষা, এবং নিজের ইচ্ছা করলে আরও অনেক কিছু বিষয় আছে সেগুলো অবশ্যই করতে হবে। তো ২ নম্বর যে বিষয়টি আছে আমার ক্ষেত্রে সেটি হলো ভাষা। ভাষা খুব ভালোভাবে শিখতে হবে যেন জাপানে যে কোনো সমস্যা নেই, কমপক্ষে N3 আমাকে ভালোভাবে কমপ্লিট করতেই হবে। আমি মনে করি যে একটা স্টুডেন্ট যদি জাপানি ভাষা শিখতে যায় তাহলে N3 পাস করে যেতে হবে। তাহলে সে ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। নিজেকে পরিবর্তন করার মাধ্যমে তাকে জাপানে যেতে হবে। তো গুড কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করতে কমিউনিকেশন এমন একটি বিষয় যেটি বৃদ্ধি করা যায়। আমি সাধারণত আমরা যে নজরে পৃথিবীটাকে দেখি সেটি আসলে বাস্তব না। তো তারপরে যে সেটি হলো গুড বডি। নিজেকে ফিট করতে হবে, সুন্দর করতে হবে। যত সমস্যা সেগুলো সমাধানের চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতে নিজের শরীরকে ফিট করা। নিজের শরীরকে ফিট করলে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো সমস্যা হবে না। কিন্তু নিজের শরীরকে অবশ্যই ফিট করতে হবে। কিন্তু নিজের শরীরে চর্বিগুলোকে লস করে, ফ্যাট লস করে ওয়েট গেইন করতে হবে। তাহলে শরীর ফিট হবে, তাহলে শরীর সুস্থ হবে এবং নিজে কর্ম করতে পারবে। এবং যে কলেজের বিষয়গুলো আছে এবং অটোমোবাইলের যে পার্টটা আছে সেটা খুব ভালোভাবে শিখতে হবে। কারণ আমার লক্ষ্যই হলো আমি এখান থেকে 10 বছর পরে আগামী 10 বছর পরে নিজেকে জাপানের সর্বশ্রেষ্ঠ একজন কার মেকানিক, কার টেকনিশিয়ান বা যে ইলেকট্রিক্যাল এবং
ইভি সম্পর্কে জানা ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আমাকে নিজেকে দেখতে চাই। আশা করি যে কথাগুলো বলছি এখন নিজের কিছু কথা ছিল ব্যক্তিগত, তবুও যে কথাগুলো বলছি আশা করি এর থেকে কিছু উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।